আসসালামু আলাইকুম। আজ 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কার এবং ঘোষণাপত্র নিয়ে অবস্থান স্পষ্ট করল বিএনপি। নানা ইস্যুতে মুখোমুখি বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি। নির্বাচনের তারিখ জানালেন নির্বাচন কমিশনার মাসউদ। এবার বিস্তারিত। সরকারের সংস্কার কার্যক্রম এবং ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সুস্পষ্ট মতামত দিল বিএনপি। এতদিন এসব বিষয়ে রাখঢাক করলেও এবার চিন্তার গোপন বাক্স খুলে দিয়েছে দলটি। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন কমিশনের কিছু অপ্রয়োজনীয় প্রস্তাব জটিলতা বাড়াতে পারে বলে মনে করছে বিএনপি। দেশকে 4টি প্রদেশে ভাগ করার যে প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে সেটি দেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারে বলেও মনে করছেন দলটির নেতারা। বিএনপি আশা করছে রাষ্ট্র সংস্কার ইস্যুতে সরকার দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে। এর পাশাপাশি সরকারের জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র তৈরির যে উদ্যোগ এতদিন পরে এসে সেটাও সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে মনে করছেন নেতারা। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত ব্যক্ত করেন বলে জানা গেছে। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে বৈঠকে বেশ কয়েকটি এজেন্ডা থাকলেও মূলত 2টি এজেন্ডার উপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। একটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, অন্যটি হচ্ছে সরকারের তরফ থেকে সংস্কারের উদ্যোগ। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে প্রধান উপদেষ্টার ডাকে গত 16 জানুয়ারি অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেদিন বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টাকে যে বিষয়গুলো জানানো হয় স্থায়ী কমিটির বৈঠকে সেটা তিনি তুলে ধরেন। প্রধান উপদেষ্টার সর্বদলীয় ওই বৈঠকে ঘোষণাপত্র নিয়ে দলীয় অবস্থান তুলে ধরে বিএনপি। সেখানে সালাউদ্দিন আহমেদ বলেন, যে কোনো গণ অভ্যুত্থান গণ আন্দোলনের রাজনৈতিক দলিল প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক মতৈক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে এর আইনি ভিত্তি কী হবে সে ব্যাপারেও যথেষ্ট আলোচনা পর্যালোচনার প্রয়োজন আছে। জুলাই গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকার গঠনের এত সময় পরে এসে কেন এই উদ্যোগ সর্বদলীয় বৈঠকে সেটাও তিনি জানতে চান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে একটি ডকট্রিন অব নেসেসিটির ভিত্তিতে। এখন 5.5 মাস পরে তারা যে ঘোষণাপত্র দিতে চান সেটি সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক। এখন এটার আর কোনো প্রয়োজনীয়তা আছে বলে তারা মনে করেন না। যদি তারা সেই সময় এ ধরনের কোনো ডিক্লারেশন দিত সেটি নিয়ে তখন হয়তো একটা রাজনৈতিক মতৈক্য তৈরি হতে পারত, কারণ সবাই তখন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন চেয়েছিল। নানাবিধ কারণে বর্তমানে মুখোমুখি অবস্থান করছে ছাত্রদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপি। কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, জিয়াবাদ বলুন মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান জায়গায় থাকবে জনগণ। জনগণের পক্ষেই আমরা লড়াই করতে চাই। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, কোনো আদর্শিক বিভাজনে কেউ যাবেন না। এখানে লাল সন্ত্রাস, নেভি সন্ত্রাস, সবুজ সন্ত্রাস, অনেক সন্ত্রাস আসবে। 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা কোনো জাতিগত বিদ্বেষ চাই না, কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। আদর্শিক বিভাজন থেকে আমরা সরে আসতে চাই। জনগণের মূল্যায়নে সংবিধান তৈরি হবে জনগণকে ফোকাস করে। তিনি বলেন, 71-এর পর জনগণকে অন্ধকারে রেখে একটি সংবিধান তৈরি করা হয়েছিল। সেই সংবিধানের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছিল। বিভাজনের রাজনীতি যে সংকট তৈরি করেছে সেই সংকটের একটা পর্যায়ে এসে 24-এর গণ অভ্যুত্থান হলো। 72 থেকে 75-এর শাসনকে অন্ধকার সময় উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, সেই সময়ের অজানা অধ্যায়গুলো নিয়ে অনেকেই কাজ করছেন। দিন দিন এই বিষয়গুলো মানুষের সামনে ধীরে ধীরে উঠে আসছে। জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নতুন যে রাজনৈতিক দল আসবে সেখানে পড়াশোনা ও আলোচনার চর্চা অব্যাহত রাখা হবে। এদিকে জিয়াবাদ বা মুজিববাদও আর চাই না। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে এমন বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যে জিয়া বাংলাদেশকে মুসলিম দেশ হিসেবে পরিচিতি দিয়েছেন, যে জিয়া সার্ক গঠন করেছেন, যে জিয়া খাল খনন করে কৃষকদের সেচের ব্যবস্থা করে দিয়েছেন, যে জিয়া রাজনৈতিক নেতাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করেছেন, সেই জিয়াবাদ নিয়ে দয়া করে কোনো মন্তব্য করবেন না।
তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, হাসিনার পতন শুধু জুলাই আগস্ট আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গত 16 বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষ এবং গণতান্ত্রিক দলগুলোকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর আন্দোলন করেছি। জেল, জুলুম, হামলা, মামলা সব সহ্য করেছি। রাতে আমাদের ঘুম হারাম ছিল, কবরস্থানে ঘুমিয়েছি। তিনি আরও বলেন, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি। আমরা আশা করি বাংলাদেশে এমন একটি নির্বাচন দেবেন ডক্টর ইউনূস, সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। বাংলাদেশে সংস্কার হবে, আইন প্রণয়ন হবে, সবকিছুই হবে, কিন্তু তার আগে ষড়যন্ত্র করে ১/১১ মতো বিলম্বিত করার কোনো অবকাশ বাংলাদেশে আর হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, এই বিতর্কের মধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত দিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন হবে। সেটা চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জানুয়ারিতে হতে পারে। পটুয়াখালীতে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। আগামী নির্বাচন প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর। 2025 সালের শেষ দিকে বা 2016 সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশ জুড়ে 35,000 তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। এই বিষয়ে সবার সহযোগিতা দরকার। ইসি মাসুদ বলেন, আমরা জাতিকে প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। এই সময় তিনি জানান, নির্বাচন কমিশনের অগ্রাধিকার জাতীয় নির্বাচন। তিনি বলেন, সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি, স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না। সংবিধানের 116 অনুচ্ছেদে বর্ণিত অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকা কেন অসাংবিধানিক হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকরা সরকারের কাছে জিম্মি দশায় থাকতে হয়। তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না। রাতে কোর্ট বসিয়ে বিচারকদের সাজা দিতে বাধ্য করার ঘটনা ঘটেছে। সরকারের পছন্দ মতো আদেশ না দেওয়ার কারণে আদেশের পরদিন বিচারককে বান্দরবানে পাঠানো হয়েছে। অনেক বিচারককে এ কারণে চোখের পানি ফেলতে দেখেছি। এই অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের স্বপ্ন স্থবির হয়ে রয়েছে। এই অনুচ্ছেদ সরিয়ে বা বাদ দেওয়া হলে বিচার বিভাগ পৃথকীকরণের স্বপ্ন পূরণ হবে বলেও মন্তব্য করেন এই আইনজীবী। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত 27 অক্টোবর সংবিধানের 116 অনুচ্ছেদে বর্ণিত অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এবার ট্রাম্প প্রসঙ্গ। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে পৃথিবী জুড়ে রাজনৈতিক পালাবদলের হাওয়া যেন প্রবল হয়ে উঠছে। তিনি এসেই সব ওলট পালট করে দিচ্ছেন, জানিয়ে অন্যান্য দেশগুলো তাদের পররাষ্ট্র নীতিতে পরিবর্তনের কথা ভাবছেন অনেকটা বাধ্য হয়েই। এছাড়া যে সকল দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকিতে রয়েছে তারাও চাইছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে নমনীয় হয়ে কাজ করতে। মধ্যপ্রাচ্যে ক্রমান্বয়ে প্রভাব হারাতে থাকা দেশ ইরান, ট্রাম্পের প্রত্যাবর্তনে তারাও চাইছে পশ্চিমাদের সঙ্গে কিছুটা নমনীয় হতে। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে পশ্চিমাদের কাছে এমনই এক সমঝোতা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ইরানের স্ট্র্যাটেজিক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ। পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে এই নিয়ে বিশদ আলোচনার প্রস্তাব দিয়েছেন ওই কর্মকর্তা। তবে এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়ে কতটা আগ্রহ দেখাবে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাও। এতে বোঝা যায়, চলমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কাই বেশি। এই দুই চিরশত্রুর মধ্যকার উত্তেজনা নিরসনে একসঙ্গে আলোচনার টেবিলে বসার আহ্বানও তোলা হয়েছে এই সম্মেলন থেকে।
দাভোসে ট্রাম্প ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। এখানে বলে রাখা ভালো, নিজের প্রথম মেয়াদে তেহরানের পারমাণবিক কর্মকাণ্ডের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন তিনি। এবারও যদি ট্রাম্প আগের নীতিতে অটল থাকেন, তাহলে তেহরানের সঙ্গে সম্পর্কে তিক্ততা ক্রমান্বয়ে আরও জটিল হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে আলোচনার মাধ্যমে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। সেক্ষেত্রে ইরানের সঙ্গে ট্রাম্পের সংলাপ বেশ গুরুত্বপূর্ণ। তেহরান এবং ট্রাম্পের মধ্যে সংলাপ কতটা জরুরি তা জানতে চাইলে গ্রোসি বলেন, এটা একদম অপরিহার্য হয়ে পড়েছে। সংলাপ ব্যতীত ইরান এবং ট্রাম্প প্রশাসনের উত্তেজনার কোনো অগ্রগতি হবে না বলে মনে করেন গ্রোসি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না। আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভারত শাসিত কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে কাশ্মীরিদের প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন তিনি। শেহবাজ বলেছেন, কাশ্মীরি জনগণের আত্মত্যাগ বৃথা যাবে না এবং শেষ পর্যন্ত অধিকৃত এই ভূখণ্ডে স্বাধীনতার ভোর আসবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ক্রমাগত নিষ্ঠুরতা ও নিপীড়নের কঠোর নিন্দা করেছেন এবং জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী আত্মনিয়ন্ত্রণের অধিকার না পাওয়া পর্যন্ত কাশ্মীরিদের প্রতি পাকিস্তানের অটল রাজনৈতিক, নৈতিক ও কূটনৈতিক সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন। আজাদ জম্মু ও কাশ্মীরে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুতে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের অতুলনীয় অবিচল প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীরি জনগণের আত্মত্যাগ বৃথা যাবে না এবং শেষ পর্যন্ত অধিকৃত এই ভূখণ্ডে স্বাধীনতার ভোর আসবে। ভারত শাসিত কাশ্মীরের জনগণ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সেগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী শেহবাজ ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে শিক্ষার গুরুত্ব নিয়েও কথা বলেন। তিনি বলেন, অধিকৃত কাশ্মীরের জনগণ তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে এবং তাদের কাশ্মীরি ভাইয়েরা এখানে উচ্চমানের শিক্ষা পাচ্ছে জেনে তারাও আনন্দ অনুভব করবে। অভ্যন্তরীণ ইস্যুতে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেউলিয়া হওয়ার হুমকি এড়াতে সম্মিলিতভাবে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। তিনি জোর দিয়ে বলেন, তার সরকারের গৃহীত পদক্ষেপগুলো একদিকে যেমন মুদ্রাস্ফীতি এবং সুদের হার হ্রাস করেছে, অন্যদিকে রপ্তানি এবং রেমিটেন্সের ক্ষেত্রেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। বিশ্বব্যাংক পাকিস্তানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য 20 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে বলেও জানান তিনি। শেহবাজ বলেন, সন্ত্রাসবাদ নির্মূল এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করার ওপরই পাকিস্তানের অগ্রগতি ও সমৃদ্ধি নির্ভর করছে। এ সময় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগের প্রশংসা করেন এবং পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সফল হবে না বলেও উল্লেখ করেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।